নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকে আপনাদের জন্য রয়েছে পরপর দুটি ভৌতিক ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লাগবে। সঙ্গে আমি আছি রাজ। শুরু করছি আজকের 147 নম্বর এপিসোড। নমস্কার রাজদা, আমি নিখিল পাল, কলকাতার খিদিরপুর থেকে ঘটনাটি লিখছি। আজকে যে ঘটনাটা পাঠাচ্ছি হয়তো জীবনে খানিক পুণ্য না করলে অথবা ভগবানের দয়া না থাকলে এই ঘটনার পর কোনো মানুষ বেঁচে থাকতেই পারে না। এখন প্রায় রাত 1:30, ঘটনা লিখতে বসলাম। আর দাদা, একটা রিকোয়েস্ট, কিছুদিনের মধ্যেই এই ঘটনাটা শোনালে একটু ভালো হয়, কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড থাকবো আর আমার এক্সাইটমেন্ট আমি একদম চেপে রাখতে পারি না। ভেবেনু এটা তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার। এবার ঘটনায় আসছি। এই ঘটনাটা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমটা আমি যতক্ষণ জ্ঞানে ছিলাম ততক্ষণ যা যা অভিজ্ঞতা হয়েছে সেটা, ও দ্বিতীয়টা আমার মায়ের কাছে থেকে শোনা। দিনটা 2022 সালের ঈদ। বাড়িতে তুহিন আমাকে ডাকতে এলে বেরিয়ে পড়ি ওর সাথে। একই ঈদের দিন, নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, বেশ খুশি ছিলাম। তুহিন আমার ছেলেবেলাকার বন্ধু। আমাদের মধ্যে হিন্দু মুসলিম এসব কোনো কালই ছিল না। দুজন ঈদ, দুর্গাপুজো সব মিলিয়ে মিশিয়ে আনন্দ করতাম। আর যারা কলকাতায় থাকো তারা জানো এখানে এমনই হয়। সেদিনও ঠিক তাই হয়। প্রত্যেক বছর এই দিন সকালের নামাজ শেষ করে তুহিন আমাদের বাড়ি আসতো। তারপর দুজনে এখানকারই সামনের একটা গোরস্থানে তুহিনের বাবাকে তুহিন দেখতে যেত। সেই দিনও তাই করি। গোরস্থানে ঢুকতে তুহিনের বাবার কবরের সামনে গিয়ে তুহিন দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে তুহিনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলাম। প্রত্যেকবারই এই সময়টা ওকে একটু একাই ছেড়ে দিই। এমনই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবছি, হঠাৎ আমার পেছন থেকে কেউ যেন একটু চাপা স্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি পেছন ঘুরে দেখি একজন মুসলমান ভদ্রলোক, বড় বড় চুল, সাদা ফতুয়া আর সাদা প্যান্ট পরে আমার দিকেই তাকিয়ে হাসছে। তার গাল ভর্তি দাড়ির মাঝেও হাসিটা যেন ভীষণ স্পষ্ট। আমিও কিছুটা হেসে বলি, ওয়ালাইকুম আসসালাম, বলুন কিছু বলবেন? লোকটা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, তোমার আতরের খুশবু তো খুব আচ্ছা আছে। ও আচ্ছা, ধন্যবাদ। ওই যে দাঁড়িয়ে আছে সামনে, ওই বন্ধুই আমাকে গিফট করেছে এই ঈদে। আমার ভীষণ পছন্দ হয়েছে, খুশবুটাই কেমন যেন নেশা নেশা আছে। আচ্ছা দাঁড়ান, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করে আসি, যদি আশেপাশে কোথাও পাওয়া যায় তবে আপনি কিনে নেবেন। দাঁড়ান। এই বলে তুহিনের দিকে এগিয়ে যাই আমি। ওর কাছে গিয়ে বলি, কিরে চল, এরপর না তো দেরি হয়ে যাবে। এই শুনে তুহিন আমার দিকে ফিরে বলে, হ্যাঁ চল, ও অনেকটা দেরিও হয়েছে। এই শোন না, আমাকে যে আঁতরটা দিয়েছিলিস না, আশেপাশে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে রে? কেন বলতো? আরে দাঁড়িয়েছিলাম, আমার পেছনে দেখ, একজন দাঁড়িয়ে আছেন। উনি আমাকে বললো যে আঁতরটা নাকি ওনার ভীষণ পছন্দ, আঁতরের গন্ধটা নাকি ওনার ভীষণ পছন্দ হয়েছে, তাই ওনাকে বলে দিতাম যে উনি কিনে নিত। তুহিন তার দুটো ভুরু ঠিক কপালের মাঝখানে এনে বলে, কোন লোক? আমি কথা বলতে বলে পেছনের দিকে ফিরি। ওই তো আমার পেছনে। হ্যাঁ, কোথায় গেল? আরে এখানেই তো দাঁড়িয়েছিল। ছাড়, ও বোধহয় চলে গেছে, চল। আমিও ভাবলাম যে হ্যাঁ হবে, হয়তো চলে গেছে, তাই দুজন মিলেই গোরস্থান থেকে বের হই। ওই দিন সব ঠিকঠাক কাটে, তবে রাতে একটা ভীষণ খারাপ স্বপ্ন দেখি আমি। দেখি যে ওই লম্বা দাড়ি চুলওয়ালা লোকটা এসে আমারই ঘরে আমারই সামনে বসে আছে। তার সেই হাসি আর সেই সুরমা পড়া চোখ, গম্ভীর স্বরে বলছে,
গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই চলে এলাম। আর নিজেকে আটকাতে পারছিলাম না। ঘুম ভেঙে যায় আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30। এমন উদ্ভট স্বপ্নের কোনো মানে না খুঁজে পেয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। তবে সেই দিন আর ঘুম এলো না। পরের দিন উঠে শরীরটা কেমন যেন করতে শুরু করে। মনে হতে থাকে যে যেন আমার থেকেও অধিক পরিমাণে ভারী কিছু আমি আমার কাঁধে নিয়ে চলছি। তার সাথে এলো দুম জ্বর। জ্বরের মধ্যে খালি বারবার ওই লোকটার মুখ আমার চোখে ভাসতে শুরু করে, আর তার সাথে সেই কথা। গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে, গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে, গন্ধটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কেমন যেন অস্থির লাগতে শুরু করেছিল শরীরটা। মনে হচ্ছিল আমি যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। এর পরের ঘটনা সম্পূর্ণ আমার মায়ের কাছে শোনা। বিকেলবেলা আমার মা আমার ঘরে এসে দেখে আমি জানালার দিকে মুখ করে নামাজ পড়ছি। সম্পূর্ণ ঘর অন্ধকার। জানালা থেকে যা আলো আসছে ওটাই ঘরটাকে আলোকিত করে রেখেছে। আমার মা একটু ভয়ে ভয়ে চিৎকার করে বলে, কিরে, কি হচ্ছে এইসব ঘর অন্ধকার করে? কি করছিস? তখন নাকি আমি এক মনে নামাজ পড়ে যাচ্ছিলাম। মা আবারও ধমক দেয়, তবুও আমি এক মনে নামাজ পড়তে থাকি। এরপর মা বাবাকে ডেকে এনে বাবাকে দেখালে তখন আমি জানালার দিকে মুখ করে ভীষণ গম্ভীর স্বরে বলি, নামাজের সময় কথা বলতে নেই জানিস না? আরে ঘরের আলো কেউ জ্বালাবি না, আমার আলো পছন্দ নয়। আর শোন, তোর বেটার শরীর ভীষণ পবিত্র, তাই আমি ওর শরীরে এসে আছি। তোদের আচ্ছাই হবে। আর আর যদি আমাকে বিরক্ত করিস তবে তোর ছেলের জীবন কিন্তু আমার হাতে। এই সব ভয়ে কাঠ হয়ে শুনে আমার বাবা আর মা। তারপর বাবা আর মা তুহিনকে ফোন করে সব ঘটনা বলে। তুহিন আর সময় নষ্ট না করে কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন মৌলভী সাহেব ও তার 2জন সহকারীকে এনে উপস্থিত হয়। মৌলভী সাহেব হয়তো সবটা বুঝতে পেরেই তার 2জন সহকারীকে আমাকে মসজিদে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। তবে 2জন সহকারী, 2জন, তুহিন, আমার বাবা, সবাই মিলেও যেন আমাকে ধরে রাখতে পারছিল না। এরপর অতি কষ্টে আমাকে মসজিদে নিয়ে যাওয়া হয়। মসজিদে নিয়ে গিয়ে আমাকে নিয়ে একটি ঘরে চলে যান মৌলভী সাহেব ও তার সহকারীরা, আর আমার মা ও বাবা বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই ঘর থেকে মৌলভী সাহেব এসে বলেন, ঈদের দিন কোনো গোরস্থানে গিয়েছিল আপনার ছেলে? তুহিন তাকে সমস্তটা বলে। এই শুনে মৌলভী সাহেব বলেন, ওর পেছনে পাঠানি জিন পড়েছে। এরা রীতিমতো ইসলামিক উৎসবের দিনগুলোতে পবিত্র স্থানে ঘুরে বেড়ায়। ও এরা সুগন্ধ প্রচন্ড ভালোবাসে। আপনার ছেলের আতরের গন্ধেই ওই পাঠানি জিন পিছন করে আপনার ছেলের। তবে আমায় কদিন সময় দিতে হবে, নয়তো কিচ্ছু বলতে পারবো না। অন্যান্য জিনের থেকে এরা আরো বেশি শক্তিশালী হয়। সময় দিন, দেখছি কি করা যায়। প্রায় 1 মাসের ওপরে ওই মসজিদে আমাকে হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হয় ও তার মধ্যে চালানো হয় প্রত্যেক দিন ঝাড়ফুঁক। 1 মাস 3 দিনের মাথায় আমাকে সম্পূর্ণভাবে ছেড়ে যায় ওই জিন। এরপরও 2 মাস আমি ভীষণ অসুস্থ ছিলাম। এক কথায় বলতে গেলে আমি বিছানা ছেড়েই উঠতে পারছিলাম না। তবে ওই যে প্রথমেই বললাম না, হয়তো কিছু পুণ্য অথবা ভগবানের আশীর্বাদ না থাকলে এই ঘটনার পর বেঁচে থাকাটা সম্ভব নয়। তাই হয়তো কোনো না কোনোভাবে আমি আবারও বেঁচে ফিরেছি। আর এই ঘটনার পর আমি যে বেঁচে আছি এটাই আমার জন্য যথেষ্ট। একটু ছোট করে লেখার চেষ্টা করলাম যাতে শ্রোতা বন্ধুদের শুনতে সুবিধা হয়। আমি মিঠু সরকার,
ফালতু থেকে ঘটনাটি পাঠাচ্ছি। আমার সঙ্গে আমার জীবনে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, তবে আজ যে ঘটনাটা তোমাকে পাঠাচ্ছি, এই ঘটনাটা সত্যি আমাকে ভাবতে বাধ্য করেছিল যে কেউ মারা যাওয়ার পরও কিভাবে এহ জগতে আসতে পারে। ঘটনাটা সম্পূর্ণ শুনলে এই প্রশ্ন তোমাদের মনেও উঠবে, তাই আর বেশি সময় নষ্ট করছি না, এবার ঘটনায় আসছি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার দাদার সাথে, এবং তার চাক্ষুষ প্রমাণ ছিলাম আমি। 2021 আমার দাদার সাথে দাদার প্রেমিকার অর্থাৎ দীপান্বিতাদির বিয়ে ঠিক হয়। প্রায় 8 বছরের সম্পর্ক ছিল তাদের মধ্যে। বিয়ে ঠিক হতে তাদের সঙ্গে সঙ্গে দুই পরিবারও দারুণ খুশি হয়েছিল। চারিদিকে এত খুশির আবহাওয়া আমি সত্যি আগে কখনো অনুভব করিনি। আর আমার দাদা যেমন মানুষ, সত্যি এত আনন্দ, এত খুশি ও সত্যিই ডিজার্ভ করত। আমরা তো ছোটবেলা থেকেই আমাদের বাবাকে হারিয়েছি, যার কারণে খুবই অল্প বয়সে সম্পূর্ণ পরিবারের ভার এসে পড়ে আমার দাদার ঘাড়ে। তবে দাদাও এই ভার থেকে কখনোই নিজেকে সরিয়ে রাখেনি। সে ক্রমাগত কত চেষ্টা করেছে যাতে আমাদের পরিবার সব সময় আনন্দে থাকে। তবে আমাদের পরিবারের মোড় ঘুরে দাদার বিয়ে ঠিক হওয়ার 1 মাস পরেই হঠাৎ করেই একদিন রাত 8টার সময় দাদার কাছে খবর আসে দীপান্বিতাদির অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পর দীপান্বিতাদির অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। ডাক্তার জানিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে যদি দীপান্বিতাদির জ্ঞান না ফেরে তবে তাকে বাঁচানো অসম্ভব। আর সেটাই হলো, দীপান্বিতাদি মারা গেল। আমাদের সম্পূর্ণ পরিবার ভেঙে পড়ে। চারিদিকে খুশির আবহাওয়াটা কেমন যেন দুঃখ আর শোক ঘিরে ফেলে। কেটে যায় 1.5 বছরের কাছাকাছি। আমার দাদা ঠিক আগে যতটাই চঞ্চল খুশ মেজাজি ছিল, এই ঘটনার পর দাদা যেন ততটাই চুপচাপ আর অন্যমনস্ক হয়ে ওঠে। এত বড় ধাক্কাটা দাদা মেনে নিতে পারেনি। আমরা নিজেরাই মেনে নিতে পারিনি, সেখানে তো দাদার 8 বছরের প্রেমিকা। হয়তো এটাই স্বাভাবিক। কাজে যেত না, তেমন কারোর সাথে কথা বলতো না। বাড়িতে থাকলেও মনে হতো যেন বাড়িতে কেউ নেই। কেমন যেন একটা জল জ্যান্ত মৃতদেহেতে পরিণত হয়েছিল দাদা। 2023-এর প্রথম দিকে আমার দাদার শরীর এতটাই শুকিয়ে যেতে শুরু করলো যে দাদা একেবারেই বিছনাসজ্জা হয়ে পড়ে। ডাক্তারকে দেখাতে দাদার কিডনিতে টিউমার ধরা পড়ল। ডাক্তার এও বলে দিয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে, নয়তো দাদার বাঁচা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে দাদাও বিকে দাঁড়ালো। দাদার একটাই কথা, অসুখ যদি সারাতে হয় তবে কোনো ওষুধের দ্বারাই সারাতে হবে, অপারেশন দাদা করাবে না। কড়া ওষুধ লিখে দিলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে ওষুধে অনেকটাই দেরিতে কাজ শুরু হবে, তার থেকে ভালো অপারেশন করিয়ে নিতে। সেই সময় বাড়ির একমাত্র রোজগারের পথ আমি একটা কম্পিউটার সেন্টারে রিসেপশনিস্টের কাজ পেলাম। কোনোভাবে টেনে টুনে চলতো আমাদের পরিবার। ডাক্তার দেখানোর প্রায় 3 সপ্তাহ পরেও দাদার যখন অবস্থা একদমই খারাপ হতে শুরু করেছিল, তখন ডাক্তারবাবুকে আমাদের বাড়িতে রাখলাম। ডাক্তারবাবু বাড়িতে এসে দাদাকে চেক আপ করার সময় বললেন যে টিউমারটা এতদিনে এতটাই বেড়ে গেছে, যার ফলে অপারেশন করিয়েও এখন আর কোনো লাভ হবে না। টিউমার থেকে ধীরে ধীরে জিনিসটা ক্যান্সারে পরিণত হয়েছে। তাই যেমন চলছে তেমন যেন চলতে দেওয়া হয়। অর্থাৎ যেসব ওষুধগুলো দাদাকে লিখে দেওয়া হয়েছিল সেই সব ওষুধগুলোই দাদার চলবে। একটা জল জ্যান্ত ছেলে শুধুমাত্র কিছু ওষুধ আর স্যালাইনের ওপর বেঁচে ছিল।
আমার প্রত্যেক দিনের একটা রুটিন ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে দাদার ঘরে একবার কি দেখে আসতাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার মাঝরাতে যখন মাঝে মাঝে ঘুম ভেঙে যেত তখন আবারও উঠে দেখে আসতাম দাদা ঠিকঠাক আছে কিনা। সেই দিনও তাই হলো। তখন রাত প্রায় 2টো। জানি না কেন কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল আমার, কোনোভাবে ঘুম আসছিলই না। মাকে বলে একবার বাথরুমে গেলাম। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে ভাবলাম একবার দাদার ঘর থেকে ঘুরে আসব। আমার ঘর থেকে বেরিয়ে দাদার ঘরে ঢুকতে যাব, ঠিক সেই সময় দেখলাম দাদার ঘরের সামনে অমন গাঢ় অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। সামান্য ভয়ে ভয়ে চিৎকার করে বললাম, কে কে ওখানে? অমন গাঢ় অন্ধকারের মধ্যেও ওই অবয়বটাকে যেন আমার চেনা চেনা লাগছিল। একজন মহিলার অবয়ব, তবে মনে করতে পারছিলাম না অমন আকৃতির কাউকে আমি কোথায় দেখেছি। আমার অমন চিৎকার শুনেও যখন মহিলাটার কোনো নড়চড় দেখলাম না, তখন আমি আবারও চিৎকার করলাম, কে কে ওখানে? ঠিক সেই মুহূর্তে আমার মাথার ভিতরে যেন কেমন বিদ্যুৎ খেলে গেল। এতক্ষণ ধরে আমি যে অবয়বটাকে দেখছি, যাকে দেখার পর আমি মনে করতে পারছিলাম না আমি তাকে কোথায় দেখেছি, কেন জানি না সেই মুহূর্তে আমার মুখ থেকে তার নামটা বেরিয়ে এলো, দীপান্বিতাদি। অন্ধকারের মধ্যেও ওই অবয়বটার মুখ ধীরে ধীরে আমার দিকে ঘোরালো। সারা শরীর আমার একটা জলজ্যান্ত পাথরে পরিণত হলো। আমি যেন আমার গলা থেকে আওয়াজই বের করতে পারছিলাম না। হ্যাঁ, দীপান্বিতাদি, যে গত 1.5 বছর আগে আমার দাদাকে ছেড়ে এলোক থেকে পরলোকে চলে গেছে, অর্থাৎ মারা গেছে, সে আজ আজ আমার সামনে দাঁড়িয়ে। এত কত অন্ধকারের মধ্যেও তার মুখের অমন হাসি যেন জল জল করছিল। আমার সামনে এতক্ষণ ধরে যা যা হচ্ছিল সবকিছু আমি মেলাতে পারছিলাম না। কেমন যেন সবকিছু ঘেঁটে যাচ্ছিল। আমার কেমন যেন সারা শরীর অবশ হতে শুরু করেছিল। সজোরে পড়ে যায় মেঝের ওপরে। পরের দিন যখন ভোরবেলা আমার চোখ খুলে, তখন আমার বাড়ি ভর্তি লোক। কি হচ্ছে বুঝতে না পেরে ঘর থেকে উঠে গিয়ে দাদার ঘরের দিকে তাকালাম। দেখলাম আমার মা মেঝেতে বসে পাগলের মতন কাঁদছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। মা কোনো উত্তর দিল না, উল্টে দাদার ঘরের দিকে আঙুল দেখিয়ে দিল। বুঝলাম কাল রাতে দীপান্বিতা দিকে অমন দেখতে পাওয়া, অমন মৃত্যুর পরও আবারও দাদার কাছে ফিরে আসার কারণটা আমি বুঝতে পারলাম। দাদা যার জন্য এতদিন ধরে কষ্ট পাচ্ছিল, সে এসে দাদাকে তার কাছেই নিয়ে গেছে। জানি না ঘটনাটা ঘটে গেছে আজ থেকে প্রায় 1 বছরের বেশি হয়ে গিয়েছে। তবে আজও ঘটনাটা যখন আমি লিখছি তোমাকে, আমার চোখে জল থামছে না। তোমরা সকলে প্রার্থনা করো আমার দাদা আর দীপান্বিতাদি যেখানেই থাকুক তারা যেন ভালো থাকে, তারা যেন একসঙ্গে থাকে। আশা করছি আজকের 2টি ঘটনাই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না।
শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আমাদেরকে এই ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ prejoni49@gmail.com এ আমাদেরকে আপনারা ঘটনা পাঠাতে পারেন এবং অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমি ফিরছি পরের বৃহস্পতিবার নতুন একটি গল্প নিয়ে। আজকের জন্য সকলকে শুভরাত্রি।